কি হলো, হাসছেন কেন বলুন? আচমকা ঘরদোর কাঁপিয়ে মাধবী হাসতে শুরু করলো। সে হাসি বয়ান করার ক্ষমতা আমার নেই। একবার মনে হলো এ হাসি শোকে উন্মাদ নারীর, আবার পর মুহূর্তেই মনে হলো রক্ত ঝরানো যুদ্ধে জেতা এক বীরের। মাধবীর অট্ট হাসিতে ঘরদোর কাঁপছিল। প্রদীপের শিখাটাও নিচে উঠল। দেওয়ালে ওর কালো ছায়া দুলে দুলে উঠল। গপ্পমীরে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্পমীরে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও জিএমটি শর্টস। গপ্পমীরে ঠেকের আজকের গপ্প পিয়া সরকারের লেখা খাঁচা। এটি গপ্পমীরে ঠেকের অরিজিনাল গপ্প। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। আজ পর্যন্ত সব থেকে বেশি কষ্ট পেয়েছেন কার কাছে? কেউ বলবেন স্বামী, কেউ বলবেন সন্তান, কারোর হয়তো উত্তর হবে স্ত্রী। কত হাজার হাজার মানুষ বলবেন প্রেমিক বা প্রেমিকা। কিন্তু তলিয়ে ভেবে বলুন তো, সব থেকে বেশি কষ্ট কি ভাগ্যের হাতেই পাননি? কখনো এমন মনে হয়নি যে যা হয়ে গেছে তা যদি একবার মুছে ফেলতে পারতাম, যা ঘটে গেছে তা যদি বদলে দেওয়া যেত? ভাগ্যের ফেরে যে কষ্ট আপনি পেয়েছেন তার সঙ্গে আপোষ করে নিতে একটুও মন চায়নি, অথচ করে ফেলেছেন, এখনো করে চলেছেন। আচ্ছা, সকলেই কি এমন আপোষ করেন, নাকি কেউ কেউ ভাগ্য বদলাতে চান? আজ যে গপ্পটা আপনাদের শোনাতে চলেছি তা এক আপোষহীন যুদ্ধের গপ্প, ভাগ্য আর ভবিতব্যকে ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জের গপ্প। আর তার সঙ্গে গপ্পটা এক অদ্ভুত ভয়ঙ্কর অপরাধেরও বটে। আসলে অপরাধ শব্দটার একটা সীমাবদ্ধতা আছে। কে, কি, কিভাবে ইত্যাদি নানা ধরনের পোশাকি জবাব হাতড়ে বেড়াতে হয়। দস্তাবেজে প্রতিটি জবাব লিপিবদ্ধ করে রাখতে হয়, তা প্রয়োজনও। কচ্ছিৎ কদাচিৎ এমন অপরাধ ঘটে যা নথিভুক্ত করতে কলমের ঢাকনা বন্ধ করে ভাবতে হয়। তারপর জানলা দিয়ে এক দমকা হাওয়া এসে সব কাগজ উড়িয়ে দিয়ে যায়। আমার নাম উমেশনাথ জানা, ব্রিটিশ ইম্পিরিয়াল পুলিশের এক সামান্য কর্মচারী। আজ পর্যন্ত যা যা অপরাধ ঘটতে দেখেছি তার সবকটাই নিজস্ব জার্নালে লিখে রাখি। এই ঘটনাটি ঘটেছিল তাও আজ প্রায় 18 বছর হতে চলল। তবু এই ঘটনায় বিচার তো দূরের কথা, কোনো অপরাধীকে পর্যন্ত ধরা যায়নি। না, অন্য আর 5টা অপরাধের ঘটনার মতো এই ঘটনায় একাধিক সন্দেহভাজন ছিল না। সম্ভাব্য অপরাধী কিন্তু একজনই ছিল, যাকে প্রথম থেকে সন্দেহ করেছি। সমস্ত অনুমান, প্রমাণ, সাক্ষী সবই তার দিকে নির্দেশ করেছে, তবু তাকে ধরা গেল না। আদৌ কি সে অপরাধ করেছিল, নাকি সত্যিকারের অপরাধীকে ধরতে না পেরে আমরা খামোখা তাকে সন্দেহ করেছিলাম? সত্যিটা যে কি তা আজও কেউ জানে না, নাকি কেউ কেউ জানে? তো ঘটনাটা আমার পুলিশের চাকরির একদম প্রথম দিকের 20 দশকের শেষের দিকের সময়। বাড়িতে তখন টাকা পয়সার তীব্র অভাব। 4 ভাই বোন। বাবা দেহ রেখেছেন 1.5 দশক আগে। কয়েক বিঘা জমি ছিল, ফসলে মড়ক লেগে সব ধ্বংস হওয়াতে মা একদিন ডেকে বললেন, বাবা উমেশ, এক্ষুনি একটা চাকরির ব্যবস্থা না করলে যে না খেতে পেয়ে সবাই মরবো বাবা। তখন আমি মিদনাপুর কলেজে পড়ি, বিএ ক্লাসে সবে ভর্তি হয়েছি। কে আর ভদ্রলোকের চাকরি দেবে? তমলুকে তখন ব্রিটিশ পুলিশে ভর্তি নিচ্ছিল শুনেছিলাম। একদিন সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। নেটিভ মানে হয় হাবিলদার হও, বা পেটে একটু বিদ্যে থাকলে সাহেব কর্তা বাজিয়ে দেখে আরেকটু উঁচু পদ দিয়ে পাণ্ডব বর্জিত দেশে পাঠিয়ে দেবেন।
ঠগ জুচ্চোর ডাকাতের হাতে প্রাণ না গেলেও ম্যালেরিয়া বা ওলা ওঠাতে মৃত্যু একেবারে অবধারিত। আমার পোড়া কপালে দ্বিতীয়টাই জুটল। সাহেব আমার পড়াশোনার সার্টিফিকেট দেখে ভেরি গুড বলে খসখস করে নামধাম লিখে নিলেন। 1 সপ্তাহ বাদে শারীরিক কসরতের পরীক্ষা হলো। পিঠে বালির বস্তা নিয়ে দৌড়ে ফার্স্ট হলাম। ব্রিটিশ ইম্পেরিয়াল পুলিশের শিলমোহর দেওয়া চিঠি বাড়িতে এলো 1.5 সপ্তাহ পর। নিয়োগ হয়েছে সাব ইন্সপেক্টর পদে। প্রথম পোস্টিং হলো বেঙ্গল প্রেসিডেন্সির একেবারে দক্ষিণ পশ্চিমতম কোণে, প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে। বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিহার আর উড়িষ্যা তখন সবে 10 বছর হলো কেটে বাদ হয়েছে। আমার পোস্টিং হলো যে জেলায়, তার নাম এর আগে কখনো শুনিনি। জেলার নাম কন্ধমাল, শহরের নাম ফুলবনি। সরকার বাহাদুর চিঠিতে জানালেন এ পোস্টিং অস্থায়ী, মিদনাপুরেই ফিরে আসার সুযোগ হবে। তবে শর্ত একটাই, চিঠি হাতে পাওয়ার 7 দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে। বাড়ির পরিস্থিতি মুষড়ে পড়ল। অজানা অচেনা জায়গার আতঙ্ক, পুলিশের চাকরির অনিশ্চয়তা, সর্বোপরি আত্মীয় স্বজনহীন নির্বান্ধব জায়গায় দিন কাটানো মা একেবারে মেনে নিতে পারছিলেন না। কিন্তু টাকা বড় বালাই যে। সরকার বাহাদুর আমায় প্রতি মাসে 150 টাকা বেতন দিচ্ছিলেন। বাড়ির 4 জন সদস্যের তাতে আরাম বিলাস না হোক, গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয়ে যেত। অগত্যা ফাল্গুন মাসের এক ভোরবেলায় একটা টিনের বাক্সে নিজের সামান্য কিছু জিনিসপত্র আর নিয়োগপত্রটি নিয়ে রওনা হলাম ফুলবনির পথে। নিয়োগপত্রে লেখা আর টিমথি নামের এক সাহেবকে রিপোর্ট করতে হবে আমায়। ফুলবনি জায়গাটা কেমন হবে সে নিয়ে মনে মনে অনেক ছবি এঁকেছিলাম। প্রথম যৌবনের রাঙা লালিমায় চোখ যা দেখে তাই সুন্দর লাগে। ফুলবনি আমার 20 বছরের কল্পনা বিলাসকে একেবারে রক্ত কিংসুকে রাঙিয়ে দিল। সম্বলপুরে নেমে প্রায় 100 কিলোমিটারের পথ। ঘোড়ায় টানা গাড়ি পৌঁছে দেয় মহানদীর ঘাটে। সেখান থেকে নৌকা পেরিয়ে গরুর গাড়ি চেপে ফুলবনি সদরে ঢোকা। সদর শহর বলে 2-1টা বিলিতি গাড়ি চোখে পড়ে। রাস্তাঘাটও কিঞ্চিত উন্নত, কিন্তু খুব ছোট্ট শহুরে বৃত্তটুকু থেকে চোখ সরালেই পূর্বঘাটের মহাপ্রাচীন পাহাড়, দুর্ভেদ্য জঙ্গল, জনমানবহীন উপত্যকা দর্শককে স্তব্ধ করে দেয়। মনে হয় আধুনিক সভ্য সমাজের সঙ্গে আমার কখনো যেন কোনো লেনদেন ছিল না। কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম আশেপাশের প্রকৃতি যতটা মনোহর, আমার চাকরিটি ঠিক ততটাই দুরূহ। ফুলবনিতে একটাই পুলিশ ক্যাম্প, সাহেবরা সেটাকে বলে ক্লাব। থাকা খাওয়ার ব্যবস্থা সেখানেই। আমার মতো দেশীয় সাব ইন্সপেক্টর ক্যাম্পে আর একজনও নেই দেখে একটু আশ্চর্যই হলাম। সব ওই হাবিলদার আর পেয়াদা গোছের লোকজন। ভাষা উড়িয়া আর কিছুটা হিন্দি। আমার ঊর্ধ্বতন টিমথি সাহেবের সঙ্গে প্রথম দিন দেখা হলো না। শুনলাম সাহেব বেলঘর বলে এক জায়গায় মারামারি হাতাহাতির খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেছেন, ফিরতে রাত হবে। ক্যাম্পের এক পেয়াদা মালু আরাম আমাকে আমার জন্য বরাদ্দ ঘরটি দেখিয়ে বলল, এখানেই আজ রাতটা গুজার দিজিয়ে হুজুর, কাল সুবহ সাহাব আসবেন। তম্বু আর সুখা খাবার তখন নিয়ে নেবেন না হয়। তাবু কেন, এখানে থাকা যাবে না? আমি আকাশ থেকে পড়ে বললাম। মালু আরাম প্রৌঢ় লোক। সে সহানুভূতি মাখা গলায় বলল, না হুজুর, ফুলবনি ক্যাম্পে 5 जना সাব ইন্সপেক্টর আছেন। তারা कोई भी ক্যাম্পে থাকেন না, তম্বু খাটিয়ে জঙ্গলের ভিতর নানা জায়গায় থাকেন। আপনি একাই বাঙালি এলেন यहाँ पे, बाकी साब ইন্সপেক্টররা সব উড়িয়া। তো গোটা হপ্তাহ জঙ্গলে কাটান। হপ্তে মে যেটা ছুটির দিন সেই দিন ক্যাম্পে আসেন। ও, আর তোমরা? আমরাও ঘুরে ফিরে জঙ্গলে যাই হুজুর। রিজার্ভ ফোর্সে অনেক হাবিলদার আর পেয়াদা আছে, তো সাব ইন্সপেক্টরদের সঙ্গে তাদের ডিউটি পড়ে। আমাকে যেমন কাল বালিগুড়ায় যেতে হবে। ক্যাম্পের বাইরে সারি দেওয়া বাইসাইকেলগুলো কি কাজে লাগে এতক্ষণে বুঝলাম।
আস্তাবলে রোগা পটকা ঘোড়াও আছে কটা। এখানে পুলিশের কাজ ঠিক স্থায়ী থানার মতো নয়। জঙ্গলে তাঁবু খাটিয়ে অস্থায়ী থানার মতো ব্যবস্থা রয়েছে গোটা জেলাতেই। কিন্তু কেন এই জনমানবহীন আদি মরণ্যে কাকে পাহারা দেওয়ার জন্য এই ব্যবস্থা? মালুয়ারাম দরজা ভিজিয়ে চলে যাচ্ছিল। আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, ফুলবনির জমিদার কে মালুয়ারাম? মালুয়ারাম থমকে দাঁড়িয়ে বলল, জমিদার নয় হুজুর, রাজা বলেন রাজা। আপনি হরিচন্দন সিং দেবের নাম শোনেননি? না তো। তিনি কে? মস্ত বড় কোনো রাজা নাকি? হ্যাঁ হুজুর, মহানদীর ওপারে আধা ওড়িশা ওর বংশের রাজত্ব। राजा साहब बहुत बड़ा आदमी हुजूर, विराट लिखा पढ़ा, लंदन अमेरिका सब घूमे एसेছেন। সরকারের সাথে খুব ইয়ারি দোস্তি। এর আগে যে সাহাব ছিল তার সঙ্গে খুব महफिल জমাতেন। বয়স্ক মানুষ? না না হুজুর, বুদ্ধা কেন হবেন, তগড়া জওয়ান আদমি। দেখে আপনি আপ মাথা ঝুঁকে যাবে। সে রাতে মালুয়ারামের সঙ্গে আলাপ আর বেশি এগোলো না। পরের দিন সকালে টিমথি সাহেবের কাছে হাজিরা দিয়ে সেলাম ঠুকলাম। স্যার। পরে জেনেছিলাম তার পুরো নাম র্যালফ টিমথি। তিনি কন্ধমাল জেলার বর্তমান পুলিশ সুপার। দায়িত্ব নিয়ে এসেছেন সবে 1 বছর হলো। নাম শুনে যতটা রাশভারী আর বদমেজাজি মনে হয়েছিল, টিমথি সাহেব তার একেবারে উল্টো মেরুর মানুষ। জাতি স্কটিশ, কিন্তু জন্মকর্ম সব কলকাতায়। এর আগে মিলিটারি সার্ভিসে ছিলেন। পুলিশে আছেন 1921 থেকে। খাকি উর্দির কলারের নিচে প্রখর গরম থেকে বাঁচার জন্য গামছার মতো একটা কাপড় রাখেন। আমি বাঙালি, সঙ্গে ইংরেজি বলতে পারি দেখে বেজায় খুশি হলেন। তারপর আমাকে চমকে দিয়ে আস্তাবলের ঘোড়া দেখিয়ে সামান্য টানযুক্ত বাংলায় বললেন, ছোট্টে জানো, না। এই টেরেনে সার্ভাইভ করতে হলে তোমায় হর্স রাইডিং শিখতেই হবে। How do you pronounce your name? You mess not. রাইট স্যার। I sincerely hope you will not mess around. তোমাকে গভর্নমেন্ট ইমার্জেন্সি বেসিসে ফুলবনিতে পাঠিয়েছে। Some new work in the jungle. লোকের অভাব হয়েছে and we need educated people around. অ্যাকাউন্টসও দেখতে হবে। টিমথি সাহেবের সঙ্গে ভালো আলাপ জমে গেল। প্রশাসনিক কাজে পটু, অসম্ভব নিয়মানুবর্তী এই সাহেব আমাকে প্রথম 7 দিন ফুলবনি ক্যাম্পের কাছাকাছি ঘুমঝাড় বলে এক অরণ্য বেষ্টিত জায়গায় তাঁবু গাড়তে বললেন। আমি সেখানে গিয়েই রাজা হরিচন্দন সিং দেবের রাজত্বের রমরমার আসল কারণ বুঝলাম। কন্ধমাল জেলায় স্থানে স্থানে পাথরের খনি আর পূর্বঘাটের ঢাল জুড়ে শাল আর সেগুনের বন। জমিদারির রাজস্ব উঠে আসে এই 2 জায়গা থেকে, ঘুমঝাড়, দোরমাগোল, সীতাভঞ্জ, মোড়াগাঁও আর বেলঘর। মূলত এই 5টা জায়গায় খনি আর কাঠচেরাই কল আছে রাজা হরিচন্দন সিং দেবের। স্থানীয় কন্ধ জাতির আদিবাসীরা সেখানে কাজ করে। শ্রমিক বস্তি আছে, আর আছে ইজারাদারের ছোট্ট আপিস। সকাল থেকে সন্ধে খনি থেকে পাথর তুলে, না হয় কাঠচেরাই কলে কাজ করে লোকজন দিন যাপন করে। ঘুমঝাড়ে নতুন পাথরের খাদান করেছেন রাজা সাহেব। সরকার বাহাদুরের সঙ্গে রাজার বিশেষ ব্যবস্থা আছে। বিলিতি লেল্যান্ড ট্রাকে চাপিয়ে কাঠ আর পাথরের ঢিপি চলে যায় সম্বলপুরে। সেখান থেকে মালগাড়িতে চেপে সোজা কলকাতা হয়ে দেশের অন্যত্র। পুলিশের কাজ এখানে বিবিধ। পাথরের খাদানার কাঠচেরাইয়ের কলের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মাল বেচা কেনার হিসেব রাখা, শ্রমিক বস্তির ছোটখাটো ঝামেলা সামলানো, চুরি খুচরো মারামারি ঠেকানো। মজদুররা সবাই প্রজন্মের পর প্রজন্ম ধরে সিংদেও রাজ পরিবারের কেনা দাস। পেট চুক্তিতে সকাল থেকে সন্ধে খাটে, রাত্রিবেলা ঘরে ফিরে বউ পেটায়, মহুয়া গেলে আর ঘুমিয়ে পড়ে। আমি ধীরে ধীরে কন্ধমালের পরিবেশের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে থাকলাম। ঘোড়ায় চাপা শিখলাম। দেখলাম চাকরিটায় আরাম নেই ঠিকই, কিন্তু
এক ধরনের রোমাঞ্চ আছে। পাহাড় আর প্রাচীন এক জনপদকে ধীরে ধীরে আবিষ্কার করার রোমাঞ্চ। প্রায় 1 মাস পরে যখন আমি মোরাগাঁওতে তাঁবু খাটিয়ে আছি, এক সকালবেলা রাজা হরিচন্দন সিংদেওকে দেখলাম। এতদিন তার রূপ, গুণ, বীরত্বের হাজার প্রশংসা শুনেছি, চোখে দেখলাম এই প্রথম। পেয়াদা মালুয়ারাম ঠিক কথাই বলেছিল, রাজার রূপ এমন যে পথের ধুলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকবে। বয়স ওই 30-এর কোঠায়। বিরাট লম্বা চওড়া চেহারা, মাথায় দুধ সাদা পাগড়িতে পায়রার ডিমের সাইজের লাল রঙের পাথর বসানো। রাজা বাদশার ব্যাপার, নিশ্চয়ই রুবিটুবি হবে। সাদা রঙের একটা ঘোড়ায় চেপে তিনি পাথরের খাদান দেখতে এসেছিলেন, সঙ্গে পারিষদবর্গ, আর ঘোড়ার পিঠে সাওয়ার তার নিজস্ব রক্ষী বাহিনী। স্মিত হেসে তিনি মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখছিলেন। পেটাই চেহারা দেখে রীতিমতো ব্যায়াম করেন বলে মনে হলো। গায়ের চামড়া মাখন রঙা, তাতে রোদের তেজে সামান্য লালচে আভা ধরেছে। প্রশস্ত ফর্সা কপালে কমলা লাল জয়টিকা জলজল করছে। महाराज की जय हो, राजा साहब की जय हो, महाराज की जय हो, राजा साहब की जय हो। পাশের হাবিলদার ফিসফিস করে বলল, राजा साहब बहुत बड़े शिकारी हैं। सुना है जंगल में 20 शेर मारे हैं उन्होंने। राजा साहब की जय हो, महाराज की जय हो। খাদানি শ্রমিকদের মধ্যে তখন একটা হুটোপাটি পড়ে গেছে। জয়ধ্বনি সহকারে ধুলো মাখা ল্যাঙ্গট পরা কালো কুলটু তাঁর সব আদিবাসী প্রজা সাষ্টাঙ্গে তাকে প্রণাম জানালো। মনে হলো চোখের সামনে 150 বছর আগের দাস প্রভুদের পৃথিবীকে জ্যান্ত হয়ে উঠতে দেখছি। ততদিনে আমিও চাকরির হাল হকিকত বুঝে গেছি, মেনে নিতে শিখেছি। কিছু ছবি 100 বছর কেন, 1000 বছরেও হয়তো পাল্টাবে না। মহারাজের দলবল ধুলো উড়িয়ে ফিরে গেল। আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমিও বুক ফুলিয়ে একটা সেলুট ঠুকলাম। মহারাজ কি জয় হো। সেই আমার প্রথম রাজদর্শনের অভিজ্ঞতা, এবং সেটাই যে শেষ তা মনে পড়লে এখনো বুক কাঁপে। এক রবিবার সকালের কথা। সেদিন ফুলবনির ক্যাম্পে সাপ্তাহিক ছুটি কাটাতে এসেছি। টিমথি সাহেবের কাছে কিছু ফাইলপত্র জমা দিচ্ছি, হঠাৎ মালুয়ারাম প্রায় ছুটতে ছুটতে এসে সেলাম ঠুকে দাঁড়ালো। সালাম সালাম সাহেব। তার চোখ মুখে রক্তাভা, হাঁপুড়ের মতো তার বুক ফুলছে। হুজুর, কোনো মতে কাঁপা কাঁপা গলায় সে বলল, বহুত বড়া সত্যানাশ হো গয়া হুজুর। টিমথি সাহেব মন দিয়ে কাগজপত্র দেখছিলেন, চোখ না তুলেই বললেন, What's the matter, Maluaram? স্যার, রাজা সাহেব। दरगाह साहब, सर, टिमोथी सर। তার কথা শেষের আগেই একটা বিরাট দল হইচই করে ক্যাম্পের চৌহদ্দিতে ঢুকে পড়ল। ঘোড়সাওয়ার আর পেয়াদা লস্করের একটা দল। একজন ঘোড়া থেকে নেমে দ্রুত আমাদের কাছে এসে বলল, শিগগিরই একবার রাজমহলে চলুন সাহেব, অনেক বড় বিপদ হয়ে গেছে। क्या हुआ, ठीक से बोलो। আজ ভোরে রাজা হরিচন্দন সিং দেওকে তার শোয়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। সকালবেলা চাকর বাকরেরা তার পালঙ্কে তার মৃতদেহ আবিষ্কার করেছে। Let me just figure this out. Maharaja ঘোরের ভেতরে একা ছিলেন, আর কেউ ছিল না? লোকটার চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। টিমথি সাহেব তখন উত্তেজনায় উঠে দাঁড়িয়ে পড়েছেন। ঘোড়সাওয়ার লোকটা মুখ নিচু করে উত্তর দিল, ছোটি রানীমা ঘরের অন্দরে ছিলেন হুজুর। টিমথি সাহেবের চোখ মুখে সংশয়ের ছাপ পড়ল। লোকটাকে বললেন, তিনি কিছু বোঝেননি। Apart from that, Raja Saab মারা গেছেন এ কথা। How could you be so sure? Maybe he's ill, maybe he lost his senses. Have you shown him a doctor?
লোকটার চোখ মুখ কালো হয়ে গেছিল। মাথা চাপড়াতে চাপড়াতে সে বলল, না হুজুর, ডাক্তার কেউ আসেননি। ধ্যানীচাঁদ জি বললেন সিধাই সে আপনাকে জানাতে। আপনি চলুন নিজের চোখে দেখবেন হুজুর। ধ্যানীচাঁদ কে? ও রাজা সাহেবের গুমস্তা হুজুর। এবার মালুয়া রাম উত্তর দিল। 2-3 মিনিটের মধ্যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমি আর টিমথি সাহেব রাজা হরিচন্দন সিং দেওয়ের প্রাসাদের দিকে চললাম। ফুলবনি শহরের সব থেকে সুন্দর প্রান্তে শিমুগা নদী, যেখানে পাহাড়ের বাঁক পেরিয়ে প্রশস্ত পাথরের উপর ঝরে পড়ছে, তারই অদূরে সিংদেও বংশের রাজপ্রাসাদ। বিরাট সিংহ দরজা, প্রশস্ত বিলিতি কায়দার সবুজ ঘাসে ঢাকা লন পেরিয়ে ছড়ানো ছিটানো দোতলা রাজমহল, বেলে পাথরের বিরাট অট্টালিকার চূড়ায় অপরূপ নকশা কাটা খিলান, আর মহলের বিভিন্ন এলাকায় লাল রং করা গম্বুজ চোখে পড়ে। রাজমহলের ছাদের মাঝখানে সিংদেও বংশের পতাকা পতপত করে হাওয়ায় উড়ছে। আমরা দ্রুত সিঁড়ি দিয়ে উঠে রাজার অন্দরমহলে প্রবেশ করলাম। দেওয়ালে দেওয়ালে দুর্মূল্য তৈলচিত্র ঝুলছে। লম্বা করিডোর জুড়ে চাকর চাকরানির দল সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। ঝকঝকে চক মেলানো মেঝেতে মুখ দেখা যায়। রাজার বিশ্রাম কক্ষের সামনে এসে থমকে গেলাম। দরজার ঠিক উপরে একটা বিরাট মাপের ব্যাঘ্রমুণ্ড টাঙানো। তার দুখানি নিষ্পলক চোখ শান্ত, শীতল, নিথর। ভারী কাঠের দরজা ঠেলে ঘরের ভেতর পা দিলাম। দরজার কবজায় বোধহয় স্প্রিং লাগানো ছিল। ক্যাঁচকুচ শব্দে দরজা নিজেই বন্ধ হয়ে গেল। প্রথমে একটা আয়তাকার ঘর পড়ল। গাঢ় অন্ধকারে মনে হলো দেওয়ালের ধার ঘেঁষে বড় বড় প্রেত শরীর দাঁড়িয়ে আছে। জানালা নেই? আছে হুজুর, রাতে বন্ধ থাকে। আজ সকালের ঘটনার পর আর খোলা হয়নি। And I beg your pardon, who are you? হুজুর, আমি ধ্যানীচাঁদ আছি, মহারাজের গোমস্তা। আমি আপনাকে খবর পাঠিয়েছিলাম। টিমথি সাহেবের নির্দেশে জানলা খুলে দেওয়া হলো। ধ্যানীচাঁদকে দেখলাম। লোকটার বয়স হয়েছে। লোকটা শুধু রোগা নয়, বেশ দড়ি পাকানো চেহারা। কানের উপর কয়েকটা পাকা চুল ছাড়া মাথা বিরল কেশ। টিমথি সাহেবকে দেখে ধ্যানীচাঁদ ঝুঁকে অভিবাদন করল। ওয়েলকাম স্যার। খোলা পাল্লা দিয়ে আলো ঘরে ছড়িয়ে পড়তে বুঝলাম দেওয়াল ঘেঁষে যে অন্ধকার ছায়ারা দাঁড়িয়ে আছে বলে মনে হয়েছিল, সেগুলো আসলে সোফা, ডিভান, শ্বেতপাথরের টেবিল, কাঠের দেরাজ ইত্যাদি বিবিধ আসবাবপত্র। দেওয়ালে মহারাজের পূর্ণাঙ্গ তৈলচিত্র ঝুলছে, কিন্তু কোথাও কোনো পালঙ্ক দেখতে পেলাম না। বুঝলাম এটা শয়নকক্ষ সংলগ্ন ব্যক্তিগত বৈঠকখানা। হঠাৎই আমার দৃষ্টি থমকে গেল। প্রচুর প্রাচুর্যের মধ্যে একটা বেইমানান জিনিসে চোখ পড়লে যেমন থমকায়। দেখলাম ঘরের কোণে একটা ছোট টি টেবিলের উপর একটা ফাঁকা খাঁচা রাখা, সাধারণ পাখির খাঁচা। সেদিকে এগিয়ে যাচ্ছিলাম, You miss? কিন্তু টিমথি সাহেবের ডাকে হুঁশ ফিরল। উনি শয়নকক্ষের দিকে এগিয়েছেন। ওর পিছু পিছু ঘরের ভিতর পা ফেলে মনে হলো ঘরটা অস্বাভাবিক ঠান্ডা এবং একই রকম ঘুটঘুটে অন্ধকার। এখানকার উইন্ডোটা খুলে দাও। এ ঘরে দুটো বিরাট মাপের জানলা। চাকর সে দুটো খুলে দিতেই খেয়াল করে দেখলাম এ ঘর আর পাশের ঘরের সবকটা জানালাই প্রায় মেঝে অবধি লম্বা, গরাত বসানো। কিন্তু সেদিকে মন বেশিক্ষণ থাকল না। আলোর ধর্ম স্পষ্ট করা। ঘরের মাঝখানে অন্য একটি ভয়াবহ দৃশ্যকে এসে এবার স্পষ্ট করে তুলল। ঘন বাদামি রঙের মেহগিনি কাঠের সুউচ্চ পালঙ্কে হরিচন্দন সিং দেওয়ের শরীর শায়িত। শরীরে যে প্রাণ নেই সে কথা কাছে না গেলেও বোঝা যাচ্ছে। বিছানাতে যেন হাজার ঘোড়া এসে দাপিয়েছে, এত ভাঁজ পড়েছে চাদরে। আর তারই উপর এক হাঁটু সোজা আর এক হাঁটু ভাঁজ করে মহারাজের শরীর অর্ধেক বিছানায় অর্ধেক হাওয়ায় ঝুলছে।
ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গের ধুতি অনেক উপরে উঠে গিয়ে চওড়া দাবনা দেখা যাচ্ছে। লজ্জাস্থান কোনো মতে ঢাকা। মুখের পাশ দিয়ে জিভ বেরিয়ে আছে। চোখ উল্টে মনির সাদা অংশ দেখা যাচ্ছে। সব থেকে অস্বাভাবিক হলো মুখের আর গলার রং। ঘন বেগুনি ছোপ পড়েছে মুখে আর গলায়। মৃত্যু এসেছে খুব যন্ত্রণাদায়ক ভঙ্গিতে। সেই আমার প্রথম মৃত্যু দৃশ্য দেখা। মন আর চোখকে ধাতস্থ করে আমি চারপাশ খেয়াল করতে শুরু করলাম। পালঙ্কের নিচে লম্বা এক ফালি কাপড় লুটিয়ে পড়ে আছে। কাছে গিয়ে সেটা হাতে নিয়ে দেখলাম লাল একটা পাথর আলোয় ঝলসে উঠল। বুঝলাম রাজার পাগড়ি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পায়ের কাছে একটা রূপোর বিরাট মাপের গেলাস পড়ে তার ভিতরের তরল গড়িয়ে পড়ে মেঝেতে ছড়িয়েছে। হাত দিয়ে দেখলাম মেঝেটা সামান্য ভিজে আছে এখনো। টিমোথি সাহেব সেটা তুলে গন্ধ শুকে কি যেন ভাবলেন। তারপর গ্লাসটা আমার হাতে দিয়ে বললেন, Umesh, I think you should keep this in your custody. সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরটাকে জরিপ করে চলছিলেন। জানালার কাছে গিয়ে মেঝেতে কি যেন মন দিয়ে লক্ষ্য করলেন। হাত দিয়ে জানালার গরাদগুলোকে টেনে টেনে দেখলেন। খাটের তলা, দেরাজের কোণ, বই খাতা রাখার টেবিল, কিছুই বাদ গেল না। সাহেবের মুখ দেখে মনে হলো কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না। আমার অপটু চোখ যেটুকু দেখল তাতে মনে হলো একটা ক্ষণস্থায়ী ঝড় এসে শুধু বিছানাটাকে লণ্ডভণ্ড করে গেছে, আর কোথাও তার কোনো চিহ্ন রেখে যায়নি। মৃত রাজার মুখের কাছে মাছি ভন ভন করছিল। শরীরটা কাঠ হতে শুরু করেছে। অল্প অল্প দুর্গন্ধ বেরোচ্ছে। টিমোথি সাহেব এবার মহারাজের শরীরের পাশে গিয়ে কবজি ধরে দেখলেন। খোলা মুখের কাছে গিয়ে গন্ধ শুকলেন। ওর চোখে স্পষ্ট অবিশ্বাস দেখতে পেলাম। আমার দিকে তাকিয়ে বললেন, বডিটা খুব ঠান্ডা হয়ে গেছে, Umesh. I think he passed away the first hours of the night. এরপর কি করতে হবে স্যার? Body Sambalpur পাঠাতে হবে. There will be a post-mortem. What caused the death বুঝতে পারছি না. It could be poisoning. মুখে তো কোনো গন্ধ বা you don't see what do you call it? Panna? ওটা নেই. No strangulation marks on the neck. তাহলে গলাটা আর মুখটা, how has it turned dark purple? What a ghastly incident. I just cannot believe. টিমোথি সাহেবের গলায় উদ্বেগ আর সংশয়ের ছাপ পড়েছিল। সিংদেও পরিবার শুধু এ তল্লাটেন না, গোটা উড়িষ্যার অন্যতম প্রভাবশালী পরিবার। সেই পরিবারের কর্তাকে কে খুন করে গেল তার জবাবদিহি টিমোথি সাহেবকেই করতে হবে। পেয়াদাদের ডেকে সাহেব বললেন, Body को सीधा करके रखो और stretcher ले आओ, quick. পেয়াদারা এসে মহারাজের অর্ধ ঝুলন্ত শরীর তুলে খাটের উপর শোয়াতে গেল। আর তখনই সেই অদ্ভুত ঘটনাটা ঘটে গেল। পেয়াদা কাঁধে ভর দিয়ে তুলতেই মৃত রাজার মাথা পেন্ডুলামের মতো ঘাড়ের দুপাশে দুবার দুলে উঠল। তারপর চিবুকটা বুকের উপর একটা অস্বাভাবিক কোণে ঝুঁকে স্থির হয়ে গেল। যেন মনে হলো মহারাজার গলার ভিতরে কখনো কোনো হাড়টার ছিল না, পুরোটাই নরম রাবারের তৈরি। আতঙ্কিত টিমোথি সাহেব রাজার গর্দান ধরে পরীক্ষা করে অস্ফুটে বলে উঠলেন, Blimey. God blimey. মহারাজ হরিচন্দন সিংদেওয়ের মৃত্যুর কারণ আমাদের কাছে এবার স্পষ্ট হয়ে উঠল। ঘাড় মোটকে গিয়ে মহারাজের মৃত্যু হয়েছে।
যেমনটা ফাঁসি দিলে বা গলায় দড়ি দিলে গর্দানের হাড় ভেঙে হয়। কিন্তু এই নারকীয় শক্তি কার গায়ে আছে? কে এত বড় চেহারার একটা মানুষকে এভাবে ফাঁসি দেবে? কার এমন দুঃসাহস হবে যে হাজার চোখের প্রহরা পেরিয়ে রাজার শয়নকক্ষে ঢুকে তাকে এভাবে হত্যা করবে? টিমথি সাহেব এবার ছাদের দিকে তাকালেন। পালঙ্কের ঠিক উপরে 3 থাকের ঝাড়বাতি লাগানো, সেটি সস্থানে অক্ষত অবস্থায় ঝুলছে। সেদিকে তাকিয়ে সাহেব বললেন, Umesh, if he was hanged to death, where is the bloody rope? সত্যি তো। সাহেব বলাতে খেয়াল হলো এই অতিকায় চেহারার লোকটাকে ঝোলাতে গেলে অন্তত 3 গজ মাপের দড়ি লাগবে। তার থেকেও বড় কথা, দড়িটা ঝোলাবার উপযুক্ত কড়িবর্গা থাকতে হবে। দড়ির সঙ্গে সেসবও কি ভোজবাজির মতো ঘর থেকে মিলিয়ে গেল? টিমথি সাহেব গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে ঘরের সামনে জমা লোকগুলোকে প্রশ্ন করতে লাগলেন। তোমরা কে কি দেখেছ? কিন্তু লোক বলতে সব দেশীয় চাকর। রাজার অমন বিভৎস মৃত্যুতে তারা এমনি আতঙ্কে ছিল। লালমুখো সাহেবের জেরায় তারা আরও গুটিয়ে গেল। শেষে ধনীচাঁদ এগিয়ে এসে বলল, চলেন সাহেব, আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। লোকটার পিছন পিছন আমি আর টিমথি সাহেব রাজমহলের বিরাট লনে এসে নামলাম। ধনীচাঁদ লোকটা বুড়ো কিন্তু করিতকর্মা। দীর্ঘদিন ধরে হিসেবপত্র সামলানোর ফলে একটা সতর্কতার ছাপ পড়েছে চেহারায়। লনের উপর পাতা সাদা রঙের শৌখিন গার্ডেন চেয়ারে আমাদের বসতে বলে সে হাত জোড় করে দাঁড়ালো। ভাঙা গলায় বলল, রাজা সাহাব প্রতিদিন সকাল 8টায় এই লোনে এসেই ব্রেকফাস্ট সারতেন। আজ প্রায় 9টা বেজে যাওয়ায় ও দারোয়ানরা আমাকে খবর দেয় ছোটি রানিমার তবিয়ত ভালো ছিল না। তা প্রথমে আমি ভেবেছিলাম কি রাজা সাহাব তাই বেরোতে দেরি করছেন। দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আমি বেশ কয়েকবার ডাকি, সারা না পেয়ে দরওয়াজা ঠেলতেই ওটা খুলে যায়। So tell me something, Dhani Chand. Georgia কি রোজ রাতে খোলাই থাকতো? ধনীচাঁদ মাথা চুলকে বলল, তা তো এর আগে কোনোদিন খেয়াল করে দেখিনি হুজুর, সেই সম্ভাবনাই আসেনি। তাছাড়া উজা ভারী কাঠ, হাত দিয়ে না ঠেলে দেখলে ও খোলা আছে কি বন্ধ আছে বোঝা যায় না। Just before you arrived, guards যারা ছিল তারা দরজা ঠেলে দেখেনি? ধনীচাঁদ চোখ কপালে তুলে বলল, আরে না না হুজুর, ওদের সে সাহস কোথায়? টিমথি সাহেব ভুরু কুঁচকে বললেন, I'm noticing you're quite relaxed about the guards. Or are you innocent? How are you so certain? না না, আমি কি করে সে কথা বলবো হুজুর, ওদের আমি সেরেস্তায় আটকে রেখেছি। হুজুর হুকুম দিলে এক্ষুনি এনে হাজির করব। Well, we shall do that when the time arrives. এখন বলো, তারপর কি দেখলে? ধনীচাঁদ একটু দম নিয়ে তারপর বলা শুরু করলো, বসার ঘরের ভিতর একটা মোমবাতি জ্বলছিল। সারা রাতেই হয়তো জ্বলেছে, কারণ মোমবাতিটা একদম শেষের দিকে হয়ে গিয়েছিল। তো তাতে আমি দেখলাম কি ছোটি রানীমা ছোট ডিভানটার উপরে বসে আছেন। আব জেগে আছেন কি ঘুমিয়ে আছেন ঠিক বুঝলাম না, কারণ রানীমা বলে বারবার ডাকা ডাকিতেও উনি কোনো উত্তর দিলেন না। তো আমি একেবারে কাছে গিয়ে বললাম, রানীমা, রাজা সাহাব কাহা? উনি এবার চোখ তুলে আমার দিকে তাকালেন, কিছুক্ষণ তাকিয়ে চোখ ঘুরিয়ে নিলেন। আমার মনে তখন না জানি কেন কু ডাকছে। আমি শোবার ঘরের দিকে পা বাড়ালাম। ভিতরটা পুরা অন্ধকার। টেবিলের উপর থেকে মোমবাতিটা তুলে নিয়ে পাটা চৌকাঠের উপরে ফেললাম। আমি দেখলাম হুজুর পলঙ্গের উপর। ধনীচাঁদ আর কথা শেষ করতে পারল না। লোকটার ঠোঁট কাঁপছিল,
ঝরঝর করে চোখ থেকে জল পড়ল। টিমোথি সাহেব একটু সময় নিয়ে চিন্তা করলেন, তারপর জিজ্ঞাসা করলেন, তো মহারাজার ওই কন্ডিশন দেখে রানীমা কি বললেন? উনি কিছুই বলেনি হুজুর। 2 দিন পহলে ওর পোষা টিয়াটা মারা গেছে। উনি এমনিতেই শোকে পাগল ছিলেন। এই ঘটনার পর ও পাথর হয়ে গেছেন রানীমা। ধনীচাঁদের কথায় আমার মহারাজের ঘরে দেখা পাখির ফাঁকা খাঁচাটার কথা মনে পড়ে গেল। টিমোথি সাহেব পাশ থেকে স্বগতোক্তি করে বললেন, But she seems to be the only witness to Raja Bahadur's death. I shan't call it death, it's probably murder. Anyway, during the night, Maharajar ঘরের বাইরে কজন গার্ড থাকে? 4 জন থাকে হুজুর। পালা করে 2 জন পাহারা দেয়। রাত के 3 बजे गार्ड चेंज হয়। এই নিয়ম স্বর্গীয় মহারাজ রাজচন্দন সিং দেবের সময় থেকে আছে হুজুর। আমার একটা অন্য কৌতূহল হচ্ছিল। ধনীচাঁদকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ইনি তো ছোট রানী, তার মানে বড় রানীও একজন আছেন, তিনি কোথায়? মানে তাকে তো দেখলাম না। 1.5 সাল হয়েছে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাচ্চা হতে গিয়ে বাচ্চা আর মা। আর ছোট রানী, ইনি কতদিন হলো মহলে এসেছেন? 8 মাস হতে চললো হুজুর। Dhani Chand, I need to know something. Maharaja deathের পর এই জমিদারি, what's going to happen to that? কে হবে নতুন মালিক? সেরকম কেউই নেই হুজুর। মহারাজের কোনো ওয়ারিস নেই। ওর নিজেরও বাচ্চা হয়নি। বাপ আর চাচা দুজনেই পরলোকে। রক্তের সম্পর্কের একজন চচেরা ভাই আছে, সে এই মহলেই থাকে, কিন্তু সে তো 3 বছরের বাচ্চা হুজুর। জমিদারি খতম হয়ে গয়া শায়দ। Any other local zamindar, or probably enmity with some other Maharaja? ধনীচাঁদ চোখ মুছতে মুছতে বলল, না হুজুর, এই এলাকাতে হরিচন্দন সিং দেবের সঙ্গে টক্করে যাবে এত সাহস কারণ নেই। I wish to speak to Ranima once. আমার সঙ্গে আসেন হুজুর। রানী রাজমহলের একতলায় পিছন দিকের একটি কক্ষে ছিলেন। গোমস্তার পিছু পিছু সেদিকে যেতে কান্নার রোল শোনা গেল। মৃত রাজার অন্দরমহলে আত্মীয় স্বজন দাসীবাদীর শোকবিলাপ পেরিয়ে আমরা রানীর কক্ষের সামনে এসে দাঁড়ালাম। অমন সুপুরুষ রাজার রানী কেমন বিভাবতী মোহময়ী হবেন তা সূক্ষ্মভাবে আমার কল্পনায় ছিল, কিন্তু বাস্তব আর কল্পনায় ততটাই ফারাক যতটা মন আর মস্তিষ্কে। আমার সামনে রানীমা বলে যাকে কাঁধে ভর দিয়ে নিয়ে এলো 2 দাসী, তাকে রমণী তো দূর, কিশোরী বলতেও দ্বিধা হয়। বয়স কত হবে? হয়তো 14 ছাড়িয়ে 15 গণ্ডিতে পা দিয়েছে। লম্বা ছিপছিপে গড়ন, গায়ের রং দুধে আলতা নয়, বরং শ্যামলাই বলা চলে। আমাদের দেশে মেয়েদের এ বয়সে বিয়ে যে হয় না তা নয়, কিন্তু মেয়েটির হাত পা বেড়েছে নিজের নিয়মে, অথচ মুখে শৈশবের সারল্য লেগে আছে এখনো। ভারী শাড়ি আর গয়নার নিচে তার অস্থির ভাব আর চঞ্চলতা জোর করে ঢাকার চেষ্টা হয়েছে। চোখের কাজল ধেবড়ে সারা মুখে লেপটেছে, সিঁদুর ঘেটে কপাল রক্তিম হয়ে উঠেছে। তার মুখচ্ছবিটি যে আসলে কেমন তা ঠিক বুঝতে পারলাম না। স্বাভাবিক অবস্থায় তাকে হয়তো সুন্দর লাগতো, কিন্তু এখন তাকে দেখে ভয় লাগলো। মনে হলো পৃথিবীর সমস্ত দমছুট নদী হঠাৎ জমে বরফ হয়ে গেছে, কঠিন, বিষণ্ণ আর হিমশীতল।
মেয়েটির দুই দাসী বুক চাপড়ে কাঁদছিল। মেয়েটির চোখে মুখে কিন্তু শোকের চিহ্ন মাত্র নেই। টিমোথি সাহেব কড়া চোখে ছোট রানীকে পর্যবেক্ষণ করছিলেন। তিনিও আশ্চর্য হয়ে আমার দিকে তাকালেন। মেয়েটির চোখের পলক পড়ছিল না। কালো চকচকে মনি, স্থির, নির্লিপ্ত, যেন তার চোখের সামনে একটা খাড়াই দেওয়াল তুলে দিয়েছে কেউ। সে কোনো কিছুই দেখতে বা বুঝতে পারছে না। পরবর্তী একটি ঘন্টা টিমোথি সাহেব ছোট রানীকে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু পণ্ডশ্রম হল। মেয়েটি একটি কথাও উচ্চারণ করল না, পাথরের মতোই বসে রইল। টিমোথি সাহেব ভুরু কুঁচকে উঠে এলেন। এরপর দাস দাসী, প্রহরী, আত্মীয় স্বজন সকলকে এক প্রস্থ জেরা করলাম আমরা। জেরায় যা তথ্য উঠে এলো তাতে কারুর বক্তব্যেই কোনো অসংলগ্নতা ধরা পড়ল না। গতরাতে সন্ধ্যা 8টায় মহারাজ নৈশভোজ ছেড়ে নিজের শয়নকক্ষে যান। তারপর তাকে আর কেউই দেখেনি। রাতে গোটা রাজমহলে কোনো অস্বাভাবিক পরিস্থিতি, কোনো বহিরাগতের উপস্থিতি, মহারাজের শয়নকক্ষ থেকে কোনো অস্বাভাবিক আওয়াজ, কোনোটাই কেউ উল্লেখ করল না। আমি ইতিমধ্যে রাজমহলের চারপাশ, সামনের লন আর পিছনের বিরাট বাগান খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখছিলাম। টিমোথি সাহেব সেরেস্তায় গিয়ে বন্দি প্রহরীদের দফায় দফায় জেরা করলেন। পেয়াদাদের প্রবল চাবুকের মারেও তারা কেউ কিছুই বলতে পারল না। সে রাতে রাজার শয়নকক্ষের ভিতরে কি হয়েছিল কোনো ধারণাই তাদের নেই। শেষে মার থামিয়ে ওদের ফুলবনির ক্যাম্পে নিয়ে যেতে হুকুম দিলেন টিমোথি সাহেব। গোমস্তাকে ডেকে নিচু কণ্ঠে কিছু কথাবার্তা বললেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, চলো ইউমেস, লেটস গো ব্যাক টু দ্য ক্লাব। একটা কালো স্টুডিবেকার গাড়িতে দুজন পুলিশের পেয়াদা, রাজবাড়ির তরফের দুজন সেরেস্তার লোক মহারাজের মৃত শরীর নিয়ে সম্বলপুর হাসপাতালের দিকে রওনা দিল। মৃতদেহের ময়না তদন্ত করবেন ব্রিটিশ ডাক্তার। মহারাজের গাড়ির পেছন পেছন আমি আর টিমোথি সাহেবও আমাদের ঘোড়ার পিঠে রওনা দিলাম। ফুলবনিতে বিকেল পেরিয়ে আকাশে ফাল্গুনী সন্ধ্যার বাঁকা চাঁদ উঠেছিল। উঁচু নিচু মেঠো পথ বেয়ে শুকনো শালপাতা বিছানো পথে আমাদের ঘোড়া দুটো দুলকি চালে এগোলো। দূরের জঙ্গল থেকে মহুয়ার গন্ধ ভেসে এসে বাতাসে কেমন যেন ঝিম ধরিয়ে দিচ্ছিল। চাঁদের উপর মেঘের ঘোমটা বারবার তীর তীরে হাওয়ায় কেঁপে উঠছিল। টিমোথি সাহেব বলে উঠলেন, বাড়ির পেছন দিকটা তুমি কি দেখেছ ইউমেস? ইয়েস স্যার। And what did you understand? চারদিকে কড়া পাহারা স্যার, প্রতি 10 পা অন্তর একজন করে প্রহরী। তাছাড়া বাড়িটাও অনেক উঁচু, জানালায় বড় বড় গরাদ। প্রহরীর চোখ এড়িয়ে ঢোকা অসম্ভব। Gorad, you mean armbars? ইয়েস স্যার। You're right. কিন্তু যদি কেউ গার্ডদের ব্রাইব করে ঢোকে, that's a possibility. Indians are easy to buy, you miss. How about the possibility of Dhani Chand, this fellow, accepting money from other Maharajas and ও যদি লোক পাঠিয়ে থাকে? সাহেবের কথায় বুকে জ্বালা ধরল। ভারতীয়দের সহজে কেনা যায়? পরাধীন দেশের এক পরাধীন রাজকর্মচারী আমি। মেদিনীপুরের মাটিতেই কত বিদ্রোহ, কত বিপ্লব শুধু স্বদেশী উদাসীনতায় আর বিশ্বাসঘাতকতায় ব্যর্থ হতে দেখেছি। অপমান চেপে বললাম, আই বেগ ইউ পার্ডন স্যার, আমার এরকম মনে হয় না। গার্ডরা টাকা নিয়ে এ কাজ করলে কাজ শেষ হলে ওরা পালাতো, পুলিশের হাতে চাবুক খাওয়ার জন্য অপেক্ষা করতো না স্যার। অকাট্য যুক্তির বিরুদ্ধে সাহেব আর কিছু বলতে পারলেন না। আমরা চুপচাপ পথ চলতে লাগলাম। খানিক পরে সাহেব বললেন, Do you understand the meaning of what you're saying, you miss? যদি কেউ বাইরে থেকে ঢুকে এটা না করে থাকে, then there are only two possibilities. Either Raja Bahadur used an invisible hook,
tied a rope around it and committed suicide by hanging himself, or else he was hanged by the Queen. Choto Ranima nije hate e kachta korechen, but that's a little difficult to imagine because Raja Bahadur was 3 times the size of Ranima. Now, amidst these two possibilities, tomar kache konta beshi feasible mone hocche, UMS? আমি সাহেবের কথার উত্তর দিলাম না। ছোট রানিমার চেহারাটা ফের মনে পড়ে গেল। পাশ থেকে টিমোথি সাহেব বলে উঠলেন, UMS, for any kind of murder investigation, tinte questionnaire answer amra khunji. Who, how, and why? এর মধ্যে কোনোটারই answer at the present moment আমাদের কাছে নেই. In that case, I suggest we wait for the postmortem report. আমরা পুলিশ ক্যাম্পের কাছাকাছি চলে এসেছিলাম। ক্যাম্পে ঢোকার মুখে সাহেব আমায় বললেন, তুমি এখানে আরো 1 week থেকে যাও, UMS. We're currently stopping the stone quarry work. The jungle can rest in peace. I say তুমি কাল সম্বল পরে গিয়ে postmortem reporter খবর নাও. It's such a huge incident. There could be a political upheaval. কাউকে অ্যারেস্ট করার কথা ভেবেছেন সাহেব? Raja Bahadur's entire family is under protection offered by the government to the princely states. Calcutta teke order na ashle. I maybe can suspect someone, but I cannot technically arrest him or her. For the moment, I suggest you post guards outside the house and keep them under house arrest. গুড নাইট স্যার। আমি সাহেবকে স্যালুট ঠুকে শুভরাত্রি জানিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছিলাম। সাহেব আরেকবার পিছন থেকে ডাকলেন। UMS? উনি মনে মনে কিছু একটা চিন্তা করছিলেন। কিছু বলবেন স্যার? একটা strange ব্যাপার. Do you remember that parrot that belonged to Choto Ranima? যে টিয়াটা 2 দিন আগে মরে গেছে? Yes. That fellow, Dhani Chand, said that the parrot apparently didn't die a natural death. Someone strangulated the poor bird. সে রাতে বিছানায় ঢলে পড়তেই ঘুম নেমে এলো। মধ্যরাতে ভয়ের স্বপ্ন দেখলাম। একটা প্রকাণ্ড টিয়া মহারাজের মৃত শরীরের উপর বসে তার লাল ঠোঁট দিয়ে মহারাজকে ঠুকরে ঠুকরে ছিন্ন ভিন্ন করছে। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প পিয়া সরকারের লেখা খাঁচা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। সম্বলপুরের সাহেব ডাক্তার টিমোথি সাহেবের মতো বন্ধুত্বপূর্ণ নন। গোরা চামড়ার বদলে কালা আদমি পোস্টমর্টেমের খোঁজ করতে গেছে দেখে তার ঠোঁট অবজ্ঞায় কুঁকড়ে গেল। রাজা বাহাদুরের সব ব্যবচ্ছেদ হয়ে গিয়েছিল। রিপোর্টটা আমার হাতে ধরিয়ে সাহেব ডাক্তার চলে যাচ্ছিলেন। আমি তাকে থামিয়ে বললাম, আপনার যদি কিছু বলার থাকে কাইন্ডলি আমাকে জানান। আই হ্যাভ টু রিপোর্ট টু মাই সিনিয়র ইন ফুলবনি। ডাক্তার ভুরু উঁচিয়ে আমাকে ভালো করে দেখলেন, বললেন, যা বলার আমি রিপোর্টেই লিখে দিয়েছি। আচ্ছা, রাজা সাহেবকে কিভাবে কেউ ফাঁসি দিল সেটা নিয়ে যদি কিছু বলেন। ফাঁসি? You mean hanged to death? ইয়েস। Look, he was never hanged to death. মানে? আমি চমকে উঠলাম। ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, Listen, mister, হ্যাঙ্গিং মানে যেটাকে তোমরা ফাঁসি বলো, সেটাতে গলায় ভি শেপড দাগ পড়ে, গলা থেকে উপরের দিকে উঠে কান অবধি পৌঁছায়। রাজা হরিচন্দন সিং দেওয়ের গলায় তেমন কোনো দাগ নেই। তাহলে? His neck was broken by a very strong force. এত জোরে ওর গলায় কেউ চাপ দিয়েছে যে ওর হাইওয়েড বোন ভেঙে গেছে, এমনকি আপার সার্ভাইকাল ভার্টিব্রার
নেক জয়েন্ট ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা এটা কি করলো? আমি বোকার মতো জিজ্ঞেস করলাম। Well, that is not my area to find out. Look for an elephant as a murderer. রাজা বাহাদুরের মতো লম্বা চওড়া লোকের ঘাড় ওভাবে ভেঙে ফেলতে গায়ে হাতির জোর লাগবে। আচ্ছা, অন্য কোনো উপায় কি নেই? সটলি আছে। একটা তার বা দড়ি জোগাড় করে পিছন থেকে তোমার গলায় চাপ দিলেও একই কাজ হবে, কিন্তু তা করতেও প্রচুর গায়ের জোর দরকার। এনিওয়ে, কান্ট্রিটা যদি ইন্ডিয়া না হয় স্পেন হতো, আমি অন্য কিছু ভাবতাম। এই বলে ডাক্তার গটগট করে হাঁটা লাগালেন। আমার মাথার ভিতরটা নানা প্রশ্নে ভরে গেল। ডাক্তারের শেষ কথার অর্থ তো বুঝতেই পারলাম না। হঠাৎ স্পেনের কথা উঠল কেন? সেখানে তো যা পড়েছি আমাদের দেশের মতোই খারাপ অবস্থা। সংবিধান বলে কিছু নেই, মিলিটারিরা দেশ শাসন করে, আর যখন তখন মানুষ মারা পড়ে। সম্বলপুর থেকে ফুলবনি ফিরতে রাত গড়িয়ে গেল। ক্যাম্পে পৌঁছে দেখলাম বুড়ো পেয়াদা মালুয়ারাম ছাড়া আর কেউই নেই। সামনের হপ্তায় হোলি, সকলে আদিবাসী গ্রামে মহুয়ার টানে গেছে। মালুয়ারাম আমাকে সেলুট ঠুকে বলল, হাজির সাহাবকে আজই রাতে ট্রেনে কলকাতা যেতে হলো, আপনাকে এই চিঠি দিয়ে গেলেন। একটা সংক্ষিপ্ত চিঠি। বয়ানটাকে বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, প্রিয় ইউমেস, মাত্র একদিনেই সিংদেও রাজপরিবারের পরিবেশ বদলে গেছে। মহারাজার আরও আত্মীয় স্বজন কলকাতা থেকে এসেছেন। আমাদের স্কটিশ আইল্যান্ডে একটা প্রবাদ ঘুরে বেড়ায়, মধু উপচে পড়লে মৌমাছি আসবেই। রাজা সাহেব নেই, এখন তার সম্পত্তির লোভে দূর দূরান্ত থেকে আত্মীয় আসছেন। সব থেকে খারাপ ব্যাপার হলো, এরা এসেই ছোট রানীকে মহলে রাখা নিয়ে অশান্তি শুরু করেছে। তিনি নাকি অশুভ ছায়া। আমি আজ সকালে বাধ্য হয়ে এক পেয়াদা সমেত ছোট রানীমাকে তার বাপের বাড়ি পাঠিয়েছি। তার যা মনের অবস্থা, রাজমহলে কেউ তাকে মানসিক আঘাত করলে আরও একটা বিপদ ঘটে যেতে পারে। এখানকার পরিবর্তিত পরিস্থিতিতে কাঠ আর পাথর খাদানের ব্যবসা কিভাবে চলবে সেটাও চিন্তার বিষয়। গোটা ব্যাপারটাই আমাকে কলকাতায় জানাতে হবে, তাই দ্রুত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি না ফেরা অবধি তুমি ক্যাম্পের দায়িত্বে থাকবে। রাজমহল আর ছোট রানীমার খোঁজ খবর রাখবে। মালুয়ারাম তোমায় সাহায্য করবে। শুভেচ্ছা সহ, র্যালফ টিমথি। আমি অথই জলে পড়লাম। টিমথি সাহেব কবে ফিরবেন কিছুই লেখেননি। এদিকে ওই প্রকাণ্ড রাজমহল, তার অন্দরের জটিল রাজনীতি, আর অন্যদিকে ছোট রানীমা। এই ত্রহস্পর্শ সামলে আমাকে টিকে থাকতে হবে। কেবল কমইলি বার হ্যানা কে তারি বড় বাচ্চা ভুখে মারে জড়ু দেবে গাড়ি। মালুয়ারাম কুয়ো থেকে জল তুলে বালতিতে ভরছিল। অন্তহীন রাত, দুবাহু বাড়িয়ে ক্যাম্পকে জড়িয়ে আছে। বালতিতে জল ভরতে ভরতে মালুয়ারাম কি একটা অজানা ভাষায় গুনগুন করছিল। কান পেতে শুনে বুঝলাম এখানকার স্থানীয় ভাষা, কন্ধ উপজাতির লোকেরা গায়। মালুয়ারামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি এখানকারই লোক মালুয়ারাম? হুজুর, শুধু আমি কেন, আমার বাপ দাদা পরদাদা সব এখানকারই। এই জমিনের নিচে ওরা শান্তিতে ঘুমাচ্ছে। আচ্ছা, এই ছোট রানীমা মানে রাজা সাহেবের স্ত্রী, ওনার বাপের বাড়ি কোথায় জানো? তা জানবো না কেন, ও তো আমাদের গাঁয়ের বেটি আছে হুজুর। তোমাদের গ্রামের মেয়ে? মানে উনিও তোমাদের মতনই? हाँ, আমাদের মতোই অনপড় গওয়ার পিছড়া হুয়া ঘরের বেটি হুজুর। মালুয়ারামের উত্তরের ভাবে ব্যঙ্গ মিশেছিল কিনা জানি না, আমি একটু থমকে গেলাম। রাজা সাহেব
তার মানে নিজের প্রজার মেয়েকে বিয়ে করেছিলেন, তাও একটা আদিবাসী মেয়েকে। এমনটা তো সাধারণত হতে শুনিনি। কি ভাবছেন? অজীব লাগছে? না মানে রাজা মহারাজারা তো अजीब कहानी लिखेन हुजूर। ইতে অবাক হচ্ছেন কেন? তুমি সেই কাহিনী জানো? জরুর হুজুর, এমনটা আমাদের কান্দ জাতির ইতিহাসে তো প্রথমবার হলো। রাত বাড়ছিল। একটা রাত জাগা পাখি কর্কশ চিৎকারে মাঝে মাঝে নৈশ শান্তি ছিঁড়ে খুঁড়ে দিচ্ছিল। মশা আর ঝিঝি পোকার মিলিত কনসার্টে ঘুম আসা দায়। তো তেরি, আমি মালুয়ারামকে বললাম, বলছি মালুয়ারাম, গল্পটা শোনাও দেখি, যদি কিছু রহস্যের সমাধান হয়। মালুয়ারাম হাতের বালতি রেখে আমার পাশে বসল। দূরের পূর্বঘাটের দিকে তাকিয়ে এসে বলল, ছোটি রানীমা যখন রানী হননি তখন তার নাম ছিল মাধবী। এখানে এত মহুয়া গাছ, মহুয়ার মধকে মাধবী বলি। মাধবীর যখন 4 বছর বয়স তখন তার বিহা ঠিক হয়ে যায়। ছড়া আমাদের গাঁवेরই। আমাদের গাঁও দেবতার নাম নিয়ম রাজা। এই যে গোটা পাহাড়টা দেখছেন না, একে আমরা নিয়মগিরি বলি। নিয়মগিরির ডোংরিয়া কন্দ জাত আমরা আমাদের জাতের বাইরে ও বিহা টিহা করাই না। বেটিরা নিজেদের মরদ বেছে নেয় কখনো কখনো। মাধবীর মরদ অবশ্য ওর বাপ বেঁচে থাকতে ঠিক করে দিয়ে গেছিল। ছোট রানীমার বাবা নেই? না, সে বড় লম্বা কাহানি। মাধবীর বাবা ডোরা বিষয় ছিল কন্দমালের সেরা বৈদ। বৈদ জানেন তো, ও ডাক্তার যাকে বলে। হ্যাঁ হ্যাঁ। মানুষের শরীরের নাস টিপে বলে দিতে পারতো কি অসুখ হয়েছে। সাপে কাটা, হাত পা ভাঙা, বুখার, খাসি সব कुछ इलाज জানতো। তো মাধবীর বাবা তার বন্ধুর বেটার সঙ্গে বিটির বিয়া ঠিক করলো। তারপর নিজে একদিন জঙ্গলে গিয়ে সাপের কামড়ে মরে গেল। জঙ্গলেই পড়ে থাকতো। বলতো জঙ্গল, জমিন আর ইনসানের শরীর একই রকম, দেখতে বড়, আসলে বড় নাজুক। যে কেউ চাইলে একে খতম করে দিতে পারে। তা নিজেও একদিন খতম হয়ে গেল। মালুয়ারামের মুখটা রাতের আধারে কেমন রহস্যময় দেখাচ্ছিল। ওর শেষ কথাগুলো ধরতে না পেরে বললাম, উনি মারা যাওয়ার পর কি হলো? মাধবীর তখন উমর 12-13 साल হবে হুজুর। আর 3 साल পরে ও শ্বশুরাল যাবে। মাধবীর বাবার অন্তিম কাজে ও রাজা সাহেব এসেছিলেন। ছোট আদমির বাড়িতে রাজারা আসেন না, কিন্তু মাধবীর বাবাকে আমরা কন্দরা নিয়ম রাজার পরেই মানতাম। গাঁয়ের ভিতর ওর কোথার একটা ওজন ছিল। রাজা বাহাদুর জানতেন কোথায় যেতে হয় আর কোথায় না। ওনার এত বড় ব্যবসা কান মজদুরদের ভরসাতেই তো চলছে। তারপর রাজা বাহাদুরের নজর জহরির আর দিল আশিকের। আমরা জানতাম কলকাতায় আর অনেক বড় শহরে রাজা বাহাদুরের অনেক আশিক আছেন। মোটরে করে কেউ কেউ রাজমহলে গেছেন, এসেছেন, সবই আমরা দেখেছি। এতে আমাদের
কি বলার আছে বলেন? তোর সেই রাজা সাহেব মাধবীর বাপের কাজে এলেন। বড়ি রানীমা মারা গেছেন তখনও 1 বছর হয়নি। আর শুনেছি তিনিও 13 গণ্ডি পেরোননি, ও বাচ্চা বিয়েতে গিয়ে মরে গেছেন। মাধবীকে রাজা বাহাদুরের পছন্দ হলো। পছন্দ মতলব না ছোড় পছন্দ। মাধবীকে দেখে তখন মনে হয় পুরা নিয়মগিরির পাহাড়ের নীল আর হারা রং ওর শরীরে ভরে দিয়েছে কেউ। বনে ময়ূর দেখেছেন? বাদল আসলে কেমন নেচে ওঠে। মাধবী ছিল বন ময়ূরের মতো। রাজা বললেন বিহা করব। তিনি মহান, বিহা না করে তুলে নিয়েও তো জিতে পারতেন, লেকিন তিনি বিহার প্রস্তাব দিলেন। আশ্চর্য। নাই, ইতে আর আশ্চর্য কি আছে হুজুর? কন্দজাত প্রভুর জন্য জান লড়িয়ে দেবে, লেকিন প্রভু যদি তার জাতের अपमान করে तो वन में आग जलবে। মহারাজ কি এ বাত জানতেন না? আমি নির্বাক হয়ে মালুয়ারামের কথা শুনতে লাগলাম। সে একই রকম ধীর গতিতে বলতে থাকলো। জাত বিরাদরির সবাই তখন বলল, রাজার প্রস্তাব নামুমকিন। মাধবীর বিহা পক্কা, সে অন্যের আওরত। স্বয়ং নিয়ম রাজার কাছে দাঁড়িয়ে মাধবীর বাবা এ কথা দিয়ে গেছে। তারপর রাজা সাহাব और কচ্ছু বললেন না। শুধু কার সাথে মাধবীর বিয়ে ঠিক হয়েছে ভালো করে জেনে নিলেন। মাধবীর মাকে একটা চাঁদির টাকা তোফা দিলেন और महले वापस গেলেন। এর ঠিক 2 দিন পরে গাঁয়ের হাটে মাধবীর মরদকে মুর্দা পাওয়া গেল। ফল কিনে খাচ্ছিল, ফলে জহর ছিল সাহেব। সেও খুব বড় বেটা নয়, 16-17 সাল উমর হবে। জহরের তেজ সহ্য করতে পারল না। क्या हुआ হুজুর? আপনি যে একেবারে চুপ করে গেলেন। এত মনে ভাববেন না এতে কোনো ষড়যন্ত্র আছে হুজুর। আমি মুখ খুলে হয়তো কোনো সান্ত্বনার কথা বলতে যাচ্ছিলাম, মালুয়ারাম আমাকে থামিয়ে কথাটা বলল। কন্দজাত ও তো মারপ্যাচ বুঝে না, ও চেষ্টাও করে না। নইলে 1 হপ্তা বাদে মহারাজের মোটর গাড়ি যখন ফের মাধবীর বাড়ির সামনে দাঁড়ালো আর মহারাজ গাঁয়ের 4-5টা মুরগিকে 2 করে টাকা দিলেন, কেউ কিছু বলো না কেন? চুপচাপ হাত পেতে টাকা নিল কেন? মাধবীর বেওয়া মাকেই বা চাপ দিয়ে রাজা বাহাদুরের সঙ্গে মাধবীর বিহা ঠিক করে দিল কেন? মালুয়ারামের প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। যে কথা উর্দিপড়া মালুয়ারাম হয়তো কোনোদিন আমাকে বলতো না, আজ এই নির্জন রাতে তার বুকের ভেতর থেকে পাহাড়ি ঝোড়ার মতো সেসব কথা নেমে আসছিল। জাত বেরাদরি বড় কঠিন চিজ আছে হুজুর। খুব সহজে তার अपमान হয়ে যায়। আবার সে একই জাত নিলাম করার আগে মালিকের নজরিয়া দেখে না। মাধবীর মার মেয়ের दोबारा বিয়া দিতে মন ছিল না, কিন্তু সে अकेली औरत কি করবে? বেটিকে সে বাঁচাতে পারল না। এমনিতে রাজা বাহাদুর মরদ হিসেবে দমদার ছিলেন। মাধবীকে মাফ করবেন হুজুর। ছোটি রানী মাকে বড় নরমি গরমির মধ্যে রেখেছিলেন। শুনেছিলাম 2 বার মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছিলেন।
আমি মালুয়ারামের পিঠে হাত দিলাম। জানি না কেন গল্প বলতে বলতে সে থরথর করে কেঁপে উঠছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি তো কন্ধ জাতিরই লোক মালুয়ারাম, তুমি তোমার লোকেদের বোঝানোর চেষ্টা করনি? আমার কথায় ওর দুই চোখ জ্বলে উঠল। অবরুদ্ধ গলায় প্রায় গর্জে উঠে বলল, আমার বসে থাকলে আমি এই বিহার রুখে দিতাম হুজুর, লেকিন আমিও তখন 16 সালের বেটা খুইয়েছি। দিমাগ কাজ করা বন্ধ করে দিয়েছে, তার মধ্যে হিসাব হয়ে গেল, হিসাব হয়ে গেল হুজুর। মালুয়ারাম আর সামলাতে পারল না, হু হু করে কেঁদে উঠল। আমি স্তব্ধ হয়ে ওর দিকে তাকালাম। একটা খাঁকি রঙের উর্দি মানুষের যাবতীয় পরিচয়কে কেমন ঢেকে ফেলে। মালুয়ারাম যে মাধবীর হবু শ্বশুর ছিল এ কথা বুঝতে আমার এত দেরি হলো। এত বিশদ বিবরণ, এত কাছ থেকে গোটা ঘটনা বলা, মাধবীর প্রতি এত স্নেহ, রাজা বাহাদুরের প্রতি এত তীব্র শ্লেষ, আমার আগেই বোঝা উচিত ছিল। আমি দুহাতে ওকে জড়িয়ে ধরলাম। চোখ মুছে ও আমাকে বলল, আমার বেটা ছোটে লাল নিয়ম রাজার পরবে মাধবীকে একটা টিয়া দিয়েছিল। শুনেছি মহারাজ টিয়াটার ঘাড় মুটকে ফেলে দিয়েছিলেন, এই কথা কি সচ হুজুর? আমি চমকে ওর দিকে তাকালাম। ঘাড় ভাঙা টিয়ার কথা ও কি করে জানে? টিয়াটাকে ওই অবস্থায় লনে পাওয়া গিয়েছিল মালুয়ারাম। মহারাজ ঘাড় মোটকেছেন কিনা সে কথা তো আমরা জানি না। মালুয়ারাম আমার এই কথাটা শুনে আমার দিকে তাকিয়ে হাসল। এই কথা কাউকে বলে দিতে হয় হুজুর? মাধবী পাখিটাকে জান দিয়ে ভালোবাসতো, সেই পাখির জানের মধ্যে আমার ছোটে লালের জান ছিল যে। তবে কি জানেন হুজুর, মহারাজ মরে গেছেন। হ্যাঁ, আমার বড় কষ্ট হয়েছে। মাধবীর বাবা বারবার বলতো, জঙ্গল, জমিন আর ইনসানের জীবন এই তিনোটাই বড় নাজুক জিনিস। পথ জানলে নিমেষে ছিনিয়ে নেওয়া যায়। ওর কথাটা খট করে কানে গিয়ে লাগলো। এতক্ষণ ভাবের ঘোরে মন নরম হয়েছিল, এবার সম্বিত ফিরল। পুলিশি সন্দেহের পোকা নড়ে উঠল মাথায়। ওর হাত চেপে ধরে বললাম, মহারাজের মৃত্যু নিয়ে তুমি কি জানো মালুয়ারাম? তুমি কি কিছু করেছ? মালুয়ারাম আমার কথায় হো হো করে হেসে উঠল। আমি কি করে জানবো হুজুর? মহারাজ যে রাতে মারা যান সে রাতে আমি টিমোথি সাহেবের চোখের সামনে এই ক্যাম্পে। আমার মারার হলে খুবই আমি সাহাবের বন্দুক চুরি করে কটা গুলি দেখে দিতাম রাজার বুকে। তবে কে মালুয়ারাম? কিভাবে? সে রাতে মালুয়ারাম আমার কথার আর উত্তর দিল না। আমি ক্লান্ত ছিলাম, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছিলাম না। টিমোথি সাহেব আমাকে ভাবতে শিখিয়েছিলেন হু, হাউ অ্যান্ড ওয়াই। শেষের উত্তর জানলে প্রথমটা জানা সহজ হয়। রাজা হরিচন্দন সিংদেওকে খুন করার জন্য যে পরিমাণ ঘৃণা আর নিজের জীবনের প্রতি যে পরিমাণ বিতৃষ্ণা দরকার তা যার মধ্যে ছিল, সে একা ওই রাতে মহারাজের সঙ্গে একই ঘরে ছিল। আমি নারী নই, না হলে হয়তো বুঝতে পারতাম মাধবী কি ছোটেলালকে কোনোদিন ভুলতে পারেনি। সে কি রাজা বাহাদুরকে কখনো স্বামী হিসেবে মানতেই পারেনি।
যত ভাবতে লাগলাম তত বিশ্বাস জোরালো হতে থাকল। হরিচন্দন সিংদেওয়ের খুনি মাধবী ছাড়া আর কেউ নয়। তার পাথরের মতো জমাট শোক, স্বামীর মৃত্যুতে নিরুত্তাপ থাকা, একটাও কথা না বলার জেদ তার মনের আঘাত বুঝিয়ে দিচ্ছে। তাকে এই পৃথিবী একটা পুতুলের মতো ব্যবহার করেছে, তবুও তার ধৈর্যের বাঁধ ভাঙেনি। প্রাণপ্রিয় টিয়াটাকে রাজা ওইভাবে মেরে না ফেললে হয়তো ভাঙতও না। কিন্তু আমার সমস্ত হাইপোথেসিস একটা বিরাট প্রশ্নের মুখোমুখি হচ্ছিল। হাও, কিভাবে এই খুন করল মাধবী? মালুয়ারাম বলছিল পথ জানলে নিমেষে জান ছিনিয়ে নেওয়া যায়। সেই পথ কোনটা? অটোপসির ডাক্তারের অদ্ভুত মন্তব্যটারই বা মানে কি? মনে মনে ঠিক করলাম ছোট রানিমার গ্রামে যাব। আরেকবার জিজ্ঞাসাবাদ করলে হয়তো রহস্যটা বুঝতে পারব। সেই মতো পরের দিন সকালবেলা মালুয়ারামের কাছ থেকে পথ বুঝে নিয়ে ঘোড়ার পিঠে চাপলাম। মোরাগাঁও থেকে আরও ক্রোশ তিনেক গেলে ছোট রানিমার গ্রাম। এ পথে পাথর বওয়া ট্রাক চলে। রাস্তার একধারে নিচে তাকালে গভীর নদী খাত, আর অন্যধারে নিশ্ছিদ্র জঙ্গল। ঘোড়ার পিঠে প্রায় ঘন্টা তিনেকের পথ। গ্রামে ঢুকতে বেলা গড়িয়ে গেল। আমার পরনের উর্দিই যথেষ্ট ছিল। লোকে সন্ত্রস্ত হয়ে ছোট রানিমার বাড়ির পথ দেখালো। আমার পিছন পিছন এলো অন্তত জনা 10 লোক। এই ভরা দিনের বেলায় তাদের অধিকাংশের চোখ সিদ্ধির নেশায় টকটকে রাঙা। ঘোড়ার পিছন পিছন পথ চলতে চলতে তারা টাল খেতে লাগলো। গ্রামটি কিন্তু অপরূপ সবুজ। গ্রামের ঠিক মাঝখানে নিয়ম রাজার থান। গাছের নিচে ছোট বড় পাথরে লাল সিঁদুর মাখানো, গাছকে জড়িয়ে লাল, সবুজ আর কমলা সুতোর বাঁধন। পাথর খাদানের ধুলো আর কাঠচেরাই কলের ধাতব কড়কড়ে শব্দ এখানে পৌঁছায় না। বন্য টিলার কোলে কোলে পাতা ছাওয়া কুড়ে ঘর, টলটলে পুকুর, আর ক্ষেত জুড়ে ভুট্টা আর জবের চাষ। নারী আর শিশুর দল পথে যেতে যেতে ঘোড়া দেখে সভয়ে সরে গিয়ে পথ দিল। ছোট রানিমার বাপের বাড়ি গ্রামের শেষ মাথায়। বাড়ির উঠোন থেকেই যেন নিয়মগিরির ঘন সবুজ জঙ্গল মাথা তুলে দাঁড়িয়ে পড়েছে। কালচে সবুজ ছায়ায় বাড়িটাকে আরো অন্ধকার দেখায়। বাইরে উঠোনে একটা ছাউনি মতো জায়গা, সেখানে সার দেওয়া আরকের বোতল রাখা। কিছু ফাঁকা আর কিছু ভরা বোতল অযত্নে পড়ে আছে। ছাউনির নিচে বসার বন্দোবস্ত। দেখে মনে হলো বৈদ্য ডোরা বিষয়ের ফেলে যাওয়া রাজ্যপাট। মাধবীর মা, ও ছোট রানিমার মা। আমার সঙ্গে আসা দলবলটার হাত ডাকে বাড়িটার ভিতর থেকে এক শীর্ণ মহিলা বেরিয়ে এসে দাঁড়ালেন। তাকে বললাম, ছোট রানিমার সঙ্গে দেখা করতে এসেছে। প্রদীপের আলোয় উজ্জ্বল একটা ছোট্ট ঘরে মহিলার পেছন পেছন এসে পড়লাম। ঘরে ধুনো জ্বলছে, গুলগুল পুড়ছে। উগ্র গন্ধটা সয়ে যেতে ছোট রানিমার দিকে চোখ পড়ল। পরনে সাধারণ শাড়ি, গায়ে গয়নার চিহ্ন মাত্র নেই। হাতে একখানি বড় কালো তাগা বাঁধা। ভেজা চুল কোনো মতে ঘাড়ের কাছে গুটিয়ে খোপা করা। এ হয়তো এখানকার অশৌচের পোশাক। মনে হলো সেদিন যে মেয়েটিকে দেখেছিলাম আর আজ প্রদীপের আলোয় যাকে দেখছি, তারা দুজন একদম আলাদা। রানীর তকমাটিকে আজীবনের জন্য বিসর্জন দিয়ে মাধবী নামের কিশোরীটি হঠাৎ বড় হয়ে গেছে। তার চোখে গতদিনের পাথর চাপা ভাব আর নেই। শান্তভাবে সে আমার দিকে তাকালো। পুলিশি গাম্ভীর্য বজায় রেখে বললাম, এখন আশা করি ঠিক আছেন। রাজা সাহেবের মৃত্যুর ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। মাধবী কোনো উত্তর দিল না। আমি আবার বললাম,
রাজা সাহেবের ঘাড় অমনভাবে ভাঙল কিভাবে? আপনি তো ছিলেন ঘরে, কি দেখেছেন একটু বলুন তো। এবারও কোনো উত্তর নেই। অবাক হয়ে দেখলাম মেয়েটার ঠোঁট অদ্ভুত একটা হাসিতে বেঁকে যাচ্ছে। আমার কেমন একটা অস্বস্তি হলো। এবার কড়া গলায় বললাম, কি হলো, হাসছেন কেন বলুন। আচমকা ঘরদোর কাঁপিয়ে মাধবী হাসতে শুরু করল। সে হাসি বয়ান করার ক্ষমতা আমার নেই। একবার মনে হলো এ হাসি শোকে উন্মাদ নারীর, আবার পর মুহূর্তেই মনে হলো রক্ত ঝরানো যুদ্ধে জেতা এক বীরের। মাধবীর অট্ট হাসিতে ঘরদোর কাঁপছিল। প্রদীপের শিখাটাও নেচে উঠল। দেওয়ালে ওর কালো ছায়া দুলে দুলে উঠল। মাধবী বসেছিল, হঠাৎ উঠে দাঁড়িয়ে ঘরের কোণ থেকে একটা গোলাকার জিনিস এনে আমার সামনে রেখে দিল। দেখি সেটা সেই খাঁচা। হাত দিয়ে সরাতে গিয়ে দেখলাম খাঁচাটার মাথা থেকে আংটা ঝুলছে নিয়ম মাফিক, কিন্তু আংটায় যে লম্বা মতো লোহার দাঁড় লাগানো থাকে সেটি গায়েব। মাধবী তখনও হেসেই চলেছিল। মনে হলো হাসতে হাসতে ওর গলার শিরা উপশিরা ছিঁড়ে যাবে। আমার ভয় হলো। টিমোথি সাহেবকে ছাড়া ঘরের ভিতর আসা আমার উচিত হয়নি। আমাকে জিজ্ঞাসাবাদ করার অধিকারও উনি দিয়ে যাননি, শুধু খেয়াল রাখতে বলেছিলেন। খাঁচাটাকে ঘরের কোণে ঠেলে দিয়ে আমি ঘরটা থেকে বেরিয়ে এলাম। বাইরে রোদ আর লোকজন দেখে একটু ভালো লাগলেও ঘরের ভেতর ছেড়ে আসা মাধবী আর দাঁড়হীন খাঁচাটা খচখচ করে মনে বিঁধতে লাগলো। কি যেন একটা ইঙ্গিত, অথচ তাকে ধরতে পারছি না। উঠোনে একটা লোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমাদের অসুখ বিসুখ হলে এখানে কাকে দেখাও? কাকে আর দেখাবো হুজুর, কিছু হলে অন্য গাঁয়ের বেদের কাছে যাই, কিন্তু ডোরা বিষয়ের মতো কেউ না। লোকটার উপর নিয়ম রাজার আশীর্বাদ ছিল। মেয়েটাকে সব নিজে হাতে শিখিয়েছিল বিষয়, দাওয়াই শিখিয়েছিল, ইলাজ শিখিয়েছিল, কিন্তু এখন এর যা অবস্থা, এরই ইলাজ কে করে ঠিক নাই হুজুর। পাশ থেকে বলে উঠল অন্য একজন, ছোট রানীমা সব রকম ইলাজ জানতো? हाँ हुजूर, एक बार तो पासेर गांवेर बुधियार हाथ फाली हो गएছিল, बहुत खून বয়েছিল। ये मैं बांधन দিয়ে खून থামালো, তখন ওর বাপ বেঁচে হাপরে আগুনে ঝলসানো সূচ দিয়ে চামড়া সেলাই করে দিল। 1 মহিনার ভিতরে সব ঠিক। ঘোড়া ছুটিয়ে ক্যাম্পের দিকে ফেরত চললাম। মন অস্থির। বারবার মাধবীর হাসি মনে পড়ে যাচ্ছিল। মেয়েটা যেন জানে আমি ওকে সন্দেহ করি, অথচ বিন্দু মাত্র ভাবনা নেই। ওর হাসির আড়ালে কি লুকিয়ে আছে তা কে জানে। খাঁচা থেকে দাঁড়টাই বা গেল কোথায়? টিমোথি সাহেব এলেন তার 3 দিন পর। ততদিনে কেসটা নিয়ে আমি নানা থিওরি সাজিয়েছি। ক্যাম্পে থাকা পুলিশের জার্নাল পড়েছি, অপেক্ষা করেছি কবে সাহেব আসবেন, কবে তাকে সব বলবো। সাহেব এলেন, কিন্তু আমার সঙ্গে বসার ফুরসত তার হলো না। রাজমহলে বারবার যান, সই সাবুত করান আর পেয়াদার হাতে সেসব কাগজ সম্বলপুর পাঠান। এদিকে আমি ক্যাম্পে থেকে থেকে হাঁপিয়ে গেছিলাম। বন জঙ্গলের নেশা লেগেছিল। সাহেবকে এক দুপুরে ভয়ে ভয়ে বললাম, সাহেব আমায় জঙ্গলে পাঠাবেন না? সাহেব চুরুট খাচ্ছিলেন। ধোঁয়া ছেড়ে বললেন, I'm afraid not, Umes. I guess your time is up. The government is sending you back to Midnapore. The order is pending. You can leave after it arrives. আমি এত অবাক হলাম যে মিদনাপুর ফেরত যাওয়ার আনন্দ অবধি টের পেলাম না। মুখ থেকে বেরিয়ে গেল, সে কি, তাহলে এই কেসটা? সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, What about it?
আমি কটা থিওরি সাজিয়েছি, শুধু শেষটা জুড়তে পারছি না। আপনার জন্য অপেক্ষা করছিলাম। Go on, I'm all ears. আমি মালুয়া রামের গল্প, ছোট রানিমার বাপের বাড়ির গল্প বিশদে বলে সাহেবকে বললাম, মাধবী যে কাজটা করেছে আমি 100% নিশ্চিত সাহেব। আপনার মনে আছে মহারাজের খাটের নিচে একটা পেতলের গেলাস ছিল, তার ভেতরে তরল মাটিতে পড়েছিল? Yes. So are you suggesting his drink was spiked? আমি নিশ্চিত নই সাহেব, কিন্তু অত বড় লোককে কাবু করতে তাকে অন্তত একটু দুর্বল তো করতেই হবে। Umesh, if we are to assume this is the doing of the Queen, then why didn't she poison him? I've heard from people that there are certain trees in the jungle, produce of which can save a dying elephant, and if one wishes, it could also be used to commit murder of a human being. Ami bhabchi Ranimar jonno poison tai easy chilo naki. History says most women would use poison in these cases. বিষ নয় সাহেব, কারণ এই খুনটা স্রেফ খুন নয় সাহেব। টিয়াটা যেভাবে মরেছিল ঠিক সেভাবেই ছোট রানিমা তার স্বামীকে মেরে ফেলতে চেয়েছিলেন। Do you mean it's a plain motive of revenge? আমি সাহেবের কথার উত্তর দিলাম না। রিভেঞ্জ বা প্রতিহিংসা কি আদৌ প্লেন মোটিভ হয়? বড় যত্ন নিয়ে নিখুঁতভাবে এই পরিকল্পনা করা হয়। যতটা কষ্ট সে নিজে পেয়েছে ততটাই সে ফেরত দিতে চায়। আমি অন্য কথা বললাম, মাধবীর মনে অনেক দিন ধরে ক্ষোভ জমছিল সাহেব। টিয়াটাকে মহারাজ সহ্য করতে পারেননি। হয়তো মাধবীর মন পাওয়া যাবে না বুঝে ফেলেছিলেন, স্ত্রীকে কষ্ট দিতেই টিয়াটাকে এভাবে মেরে ফেলেছিলেন। একজন পুরুষ সব থাকা সত্ত্বেও স্ত্রীর মন পাচ্ছে না, এর থেকে বড় অপমান আর কি হয়? আচ্ছা, আপনার মনে আছে মহারাজের পাগড়ির কাপড় মাটিতে লুটোচ্ছিল? Yes, I do. আমার ধারণা মহারাজ ঘুমোতে যাওয়ার আগে দুধ বা জল খেতেন। উনি একেবারে ঘরের পোশাকে ছিলেন, মানে এর পরে ঘর থেকে বেরোনোর কোনো পরিকল্পনা ছিল না। Right. এর পরের ঘটনাগুলো আমার যা মনে হচ্ছে তা হলো যে মাধবী জলের গেলাসটা নিয়ে ওর কাছে গিয়ে দাঁড়ালো। মহারাজ যখন জল খাচ্ছেন তখন ওর পেছনে চলে গেল। যখন ওর ঝিমুনি এলো, পাগড়ির কাপড়টা দিয়ে এমনভাবে ওর গলায় চাপ দিল যে হাইওয়েড বোনটা বেঁকে দুমড়ে গিয়ে সার্ভাইকাল ভার্টিব্রাকে পর্যন্ত ভেঙে দিল। শ্বাসনালী ছিঁড়ে খুঁড়ে গেল। রাজা সাহেব থামানোর চেষ্টা করলেন, ধস্তাধস্তি হলো, বিছানার চাদর উলট পালট হয়ে গেল, কিন্তু ওর স্নায়ু দুর্বল ছিল। ঠিক করে বুঝে ওঠার আগেই মাধবী কাজটা করে ফেলল। If Madhvi was an adult, Ami Tomar logic meninitam, Umesh. But she's just a child, a minor. Even if the Maharaja was not in his real senses, Madhvir jonno or gola obhabe bhanga, I don't think that's possible. And apart from that, Otto Chora clothe গলার হাড় ভাঙার মতো চাপ পড়বে না। You either need a very thin wire or a rope. হ্যাঁ, এইখানেই আটকে যাচ্ছি। ধাঁধাটা কিছুতেই মিলছে না। ওদিকে অটোপসি সার্জন কেন যে স্পেনের কথা বললেন? What did you just say? Did you just mention Spain? আমার কথায় যেন বাজ পড়ল ঘরে। রাল্ফ টিমথি সোজা হয়ে উঠে বসলেন। So you mean to say the doctor mentioned Spain? হ্যাঁ, মানে টিমথি সাহেবের চোখ মুখ পাল্টে গেছিল। উত্তেজিত ভঙ্গিতে বললেন, তুমি মাধবী বাড়িতে একটা কেজ দেখেছিলে, রাইট? যেটায় প্যারেট বসে, the perch? What do you call it in Bengali?
দাঁড়। Absolutely. Come along, Umesh. কোথায়? সাহেব আস্তাবলের দিকে প্রায় দৌড়তে দৌড়তে বললেন, Quick! মহারাজের মৃত্যুর পর রাজমহলের পরিবেশে কোনো পরিবর্তন আসেনি। একইভাবে রক্ষীরা দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। উঠোনের মধ্যিখানে ফোয়ারার জল ঊর্ধ্ব গতিতে আকাশপথে উঠে লনের ঘাসে পরক্ষণেই ঝরে পড়ছিল। রাজা সাহেবের শয়নকক্ষের বাইরে দুজন পেয়াদা দাঁড়িয়ে পুলিশ বিভাগের নির্দেশ পালন করছিল। টিমোথি সাহেব এক ঝটকায় ঘরের ভিতর ঢুকে খাটের তলায় মেঝেতে কি যেন তন্ন তন্ন করে খুঁজলেন। তারপর বাইরে পেয়াদাগুলোর কাঁধ ঝাঁকিয়ে বললেন, Have you searched the room? कमरे का ठीक से छानबीन किया था? পেয়াদাগুলো ভয়ে শুকিয়ে গিয়েছিল। কোনো মতে বলল, हाँ हजूर, काहे? Then how could the queen walk away with the cage? क्यों ले जाने दिया तुम लोग? पिंजरा तो उस साथ में लेके गई हजूर। धनी चांद जी बोले जाने दो। আচ্ছা, খাঁচায় দাঁড়টা ছিল? দাঁড় দাঁড়? ना हजूर, पिंजरा में दांड़ नहीं था। वो तो 2 दिन बाद आके मलवाराम घर के अंदर से ढूंढ कर लेके गया। টিমোথি সাহেবের মুখ গনগনে লাল হয়ে উঠেছিল। মুখ দেখে বুঝতে পারছিলাম আমার স্থিতধী ঊর্ধ্বতনের মনের ভিতর ঝড় উঠেছে। বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে উনি চুরুট খেলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, Let's go down, Umesh. I need to show you something. টিমোথি সাহেব আমাকে নিয়ে পিছনের জঙ্গলটায় গেলেন। কোমরে গোঁজা লাঠিটা বার করে একটা গাছের ডাল দেখিয়ে বললেন, Have you heard of the term Spanish windlash before, Umesh? না তো। টিমোথি সাহেব ওর ঘাড়ের কাছ থেকে লাল গামছাটা নামালেন। গামছাটাকে ডালের গায়ে এক পাক খাইয়ে অদ্ভুত কায়দায় নিজের হাতের লাঠির সঙ্গে পেঁচাতে লাগলেন। Watch. গামছাটা মুহূর্তের মধ্যে গুটিয়ে সরু হয়ে গেল আর লাঠিটা ডালের গায়ে এমনভাবে সেঁটে গেল যেন ইংরেজির এক্স অক্ষর। You see this? Yeah? Do you see the letter X? Okay, now watch. I'm rotating this clockwise. এই অবস্থায় টিমোথি সাহেব হাতের লাঠিটাকে ঘোরাতে শুরু করলেন। ঘড়ির কাঁটার গতির দিকে লাঠিটা ঘুরতে শুরু করলো। অবাক হয়ে দেখলাম লাঠিটা যত স্ক্রুয়ের মতো ঘুরছে গামছাটা তত সরু হয়ে পাকিয়ে পাকিয়ে গাছের ডালে কেটে বসছে। বেশি পরিশ্রম করতে হলো না। একটু পরেই ডালটা মটমট করে চোখের সামনে ভেঙে গেল। টিমোথি সাহেব ঘামছিলেন। সেই অবস্থাতেই বললেন, আমাদের neck region, you have this hyoid bone which does not stay attached to any other bone. It's a U-shaped bone. And onike eke floating bone bole. The weakest point in our neck. It's protected by the cartilage. Kintu muscle আর ligament দিয়ে গলার ভেতরে ঝোলে it stays in a suspended form. It's usually very difficult for someone to tell you the exact location, but if you were to find it, do you have any idea how the Spanish military would kill someone? কিভাবে? Exactly, precisely this way. লাঠির বদলে ওরা লোহার রড স্ক্রুয়ের মতো ইউজ করে, and instead of cloth they use wires or maybe a rope, and when a certain pressure is applied with the wire, the trachea gets isolated. Hyoid boneta immediately ভেঙে যায়, and that causes almost instant death. আর তারের বদলে যদি কেউ চওড়া কাপড় যেমন পাগড়ির কাপড় ব্যবহার করে? টিমোথি সাহেব আমার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন। আমার চোখের সামনে রাজা সাহেবের মৃত মুখটা ফুটে উঠল। খাটের তলায় ভাঁজ পড়া পাগড়ির কাপড়টা দেখে তখন বুঝিনি ওগুলো পাগড়ির ভাঁজ নয়, স্প্যানিশ উইন্ডল্যাশের ভাঁজ।
গলার হাড় ভাঙার অনেক আগেই সেই কাপড় শ্বাসনালী দুমড়ে দিয়ে মাথায় অক্সিজেন পাঠানো বন্ধ করে দিয়েছিল। রাজা সাহেবের ক্ষমতা ছিল না কিছু করার। খাটে বসেছিলেন, দাঁড়িয়ে থাকলে হয়তো মাধবীকে হাতের মুঠোয় আনতে পারতেন। না পেরে হাত পা ছুঁড়ে শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাস নেওয়ার চেষ্টা করে গেছেন। কিন্তু এই পদ্ধতি সামান্য এক গ্রামের মেয়ের তো জানার কথা নয়। এ তো মিলিটারি কমব্যাট টেকনিক। উত্তরটা অবশ্য টিমথি সাহেবই দিলেন। এই টেকনিকটা আমি শিখেছিলাম ব্যাটলফিল্ডে গিয়ে, তবে not to kill anyone, rather to save someone's life. I still remember রেড ক্রসের একজন ডক্টর নিজে হাতে করে এটা আমাকে শিখিয়েছিলেন। কারুর হাত পা কেটে গেলে, শেলিংয়ের জন্য প্রচুর ব্লাড লস হলে একটা ছেঁড়া কাপড় আর একটা যে কোনো স্টিক, রড, উডেন স্টিক, তার মতো জিনিস দিয়ে আমরা বাঁধন দিতাম, and that would temporarily stop the loss of blood. The doctor would call it tourniquet. At the same time, he used to warn us, by mistake, if you slit the skin and apply the same pressure on the bone joint, God forbid, the joint will most certainly break. The tourniquet then becomes a Spanish windlash, a potential death trap. Madhvi was the daughter of the village doctor, and I knew that, Umesh. Na hole bird cage birchta niye onek agei ami bhabtam. That would have most certainly come to my mind much earlier. তাহলে এখন এখন কি হবে সাহেব? মনের ভিতর মালুয়ারাম আর মাধবীর পরিণতি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। মালুয়ারাম তার মানে প্রথম থেকেই জানত, সুযোগ বুঝে সে হত্যার অস্ত্রটা সরিয়ে নিয়ে গেছে। সাহেব কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। একটাও কথা না বলে ঘোড়ার পিঠে চেপে ধুলো উড়িয়ে চলে গেলেন। ঘন সবুজ বনের মধ্যে তার খাকি উর্দি আর মাথার হ্যাটটা নিমেষে মিলিয়ে গেল। এর ঠিক একদিন পরে আমার বাড়ি ফেরার অর্ডার এলো। বাক্স প্যাটরা বেঁধে আমি সাহেবকে সেলাম ঠুকতে গেলাম, কিন্তু তার সঙ্গে আর দেখা হলো না। মালুয়ারামকেও ধারে কাছে দেখতে পেলাম না। ভাগ্যক্রমে একটা ঘোড়ার গাড়ি পেলাম, তাতে চেপে সম্বলপুরের দিকে যাত্রা শুরু করলাম। পিছনে পড়ে রইল ফুলবনির রহস্যময় সবুজ, তার আদিম কন্ধ উপজাতি আর এক বনকুমারী। মিদনাপুরে ফেরার পরও অনেকগুলো বছর ধরে খবরের কাগজের রিপোর্টে আমি উড়িষ্যার মহারাজ হরিচন্দন সিং দেও হত্যার কেস রিপোর্ট পড়তাম। আদালতে প্রায় 3 বছর এই মামলা চলার পরেও কোনো সন্দেহভাজনকে পুলিশ চার্জশিট দিতে পারেনি। খবরের কাগজে টিমথি সাহেবের নামও বেশ কয়েকবার পড়েছিলাম, কিন্তু ছোট রানীমা মাধবী, বুড়ো পেয়াদা মালুয়ারাম, না, একবারের জন্য না। খবর পেয়েছিলাম ফুলবনির পাথর খাদানের আর কাঠছেরাই কলের ব্যবসা অবশ্য আগের মতোই রমরমিয়ে চলছে। মহারাজের কোনো এক দূর সম্পর্কের ভাই এখন সরকার বাহাদুরের দয়ায় সে এলাকার ইজারাদার। কন্ধজাতির আদিবাসীরা একইভাবে খাঁচায় ভরা দাসেদের মতো বছরের পর বছর ধরে প্রভু সেবা করে চলেছে। শুধু এক বনকুমারী রাজরানীর খাঁচাটিকে প্রত্যাখ্যান করে নিজের জন্য স্বাধীন জীবন বেছে নিয়েছে। মানুষের প্রাণ বাঁচাতে সে তার বাপের কাছে শরীরের অলিগলি জেনেছিল। নিজের চরম শোকের প্রতিশোধ নিতে সেই জ্ঞানটিকেই ব্যবহার করেছে। জানি না এখন সে কেমন আছে, কেমন আছে মালুয়ারাম, আর কেমন আছেন টিমথি সাহেব।
এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরও একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।